রেডি স্যার। আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি বিশেষ ক্যারিয়ার এইড কর্তৃক আয়োজিত আজকের এই সান্ধ্যকালীন আয়োজনে। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সবার সুস্থতা এবং সার্বিক মঙ্গল কামনা করে শুরু করছি আজকের এই সেশন। আজকের এই সেশনটা মূলত আপনারা যারা 49তম বিশেষ বিসিএস এর প্রার্থী তাদের জন্য, আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, যে সুযোগটা ইতোপূর্বে এভাবে কখনো আসে নাই। বিশেষ বিসিএস গুলোতেও লিখিত পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু এবারেই প্রথম 49তম বিশেষ বিসিএস, এটা মাত্র প্রিলি পরীক্ষা দিয়েই আপনি এই সুযোগটা পাচ্ছেন। সুতরাং যারা অনার্স শেষ করেছেন, মাস্টার শেষ করেছেন, তাদের জন্য এই সুযোগকে যতটা সম্ভব কাজে লাগানোর চেষ্টা করবেন। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে যে সার্কুলার হয়েছে তাতে একটা হিউজ সংখ্যক পোস্ট বরাদ্দ রয়েছে বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক। সেখানে জেনারেল 100 নাম্বার এবং সাবজেক্টিভ 100, কত সুন্দর একটা মানে সুযোগ তৈরি হয়েছে। অন্যান্য সময়ে বিসিএস এ যেখানে প্রিলিতে 200 নাম্বার থাকতো, এবারেও 200 নাম্বার আছে, কিন্তু এবারে জেনারেল 100 এবং সাবজেক্টিভ 100। তো সেক্ষেত্রে আমরা আগে কিন্তু বিসিএস প্রিলি 100 নাম্বারের ছিল। ওই 100 নাম্বারের মধ্যে মার্কস যেটা ডিস্ট্রিবিউশন ছিল, কি ছিল? বাংলা, ইংরেজি, তারপরে বাংলাদেশ, তারপরে আন্তর্জাতিক, তারপরে মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, তাই তো? তো এখানে 20, 20, এখানে 20, এখানে 20, এখানে 10, এখানে 10, এভাবে কিন্তু এই 100 নাম্বার জেনারেল 100 নাম্বারের প্রিলি, এটা কিন্তু 35তম বিসিএস এর আগে আমরা দেখেছিলাম। তো সেক্ষেত্রে এখন আপনারা যেমন একটা বিভিন্ন যে সাবজেক্ট গুলো আছে 10টা সাবজেক্টে ভাগ করা হয়েছে, সেখানে 10টা সাবজেক্টে আবার ওই সেই কনসাইজ করে 6টা সাবজেক্টে নিয়ে আসা হয়েছে। তো সেক্ষেত্রে নাম্বার গুলো আপনারা দেখেছেন সার্কুলারে যে বাংলাতে আমাদের সাহিত্য এবং ব্যাকরণ, এই দুটো পার্ট থেকে টোটাল 20 নাম্বার। তো 20 নাম্বারের মধ্যে সাহিত্য থেকে 5, ব্যাকরণ থেকে 15। ব্যাকরণ অংশটা সবচেয়ে বেশি আছে। তো এই 20 নাম্বারের জন্য 20 নাম্বারের জন্য আপনাদের যেভাবে প্রস্তুতিটা নিতে হবে, প্রথমে আমি সেই বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করব। বাংলা বিষয় নিয়ে আপনাদের চিন্তা কিন্তু কম। চিন্তা কম মানে টেনশন কম, কারণ বাংলা আমার ভাষা, নিজের ভাষা, জানের ভাষা, প্রাণের ভাষা, মায়ের ভাষা, রক্তের সাথে মিশে আছে ভাষা। সুতরাং বাংলা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। বাংলা আমরা পারি, বাংলা আমরা জানি, বাংলা আমরা পারি, কিন্তু লিখতে গেলে যদিও ভুল করি। তো বাংলা পরীক্ষা দিয়ে সবাই তুষ্ট থাকে, অনেক প্রত্যাশা থাকে নাম্বার এত এত পাবো, কিন্তু বিভিন্ন কারণে বাংলাতে নাম্বার কমে যায়। কমে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। এখন এই যে সাহিত্য এবং ব্যাকরণের এই অংশটা, আমি এগুলো সম্পর্কে একটু ধারণা দিই। আমাদের বাংলা সাহিত্য, সাহিত্যের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, সাহিত্য 5 নাম্বার। এখন 5 নাম্বারের জন্য আমাদের বাংলা সাহিত্যের যে 3টা বিভাজন,
বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তো এখানে পাঁচটা কোশ্চেন প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এই তিনটা যুগ থেকে আসবে। তো প্রাচীন যুগ থেকে হয়তো আপনি একটা কোশ্চেন পাবেন, আহ মধ্যযুগ থেকে দুইটার মতো, আর আধুনিক যুগ থেকে দুইটা, এইভাবে তিনটা কোশ্চেন পাবেন, পাঁচটা কোশ্চেন পাবেন। এখন এই পাঁচটা কোশ্চেন আপনি কোথা থেকে পড়বেন? বাংলা সাহিত্যের কিন্তু সময়কাল বেশি না, মাত্র 200 বছর ওইদিকে আধুনিক যুগ, আর প্রাচীন যুগে যদিও 18 শতক পর্যন্ত, সপ্তম থেকে 18 শতক পর্যন্ত, কিন্তু আহ, সাহিত্যের ধারা বেশি না। মধ্যযুগে 8 থেকে 10টা সাহিত্য ধারা আছে, প্রাচীন যুগে একটা আছে, আর আধুনিক যুগে সাহিত্যের যত শাখা প্রশাখা আছে সমস্ত শাখায় সেখানে কি হয়েছে, বিকশিত হয়েছে। তো প্রাচীন যুগে আমাদের একটাই সাহিত্যিক নিদর্শন, চর্যাপদ। এখান থেকে, এই চর্যাপদ থেকে আমরা একটা কোশ্চেন পাবো। তো চর্যাপদ সম্পর্কে আমাদের মোটামুটি পুঙ্খানুপুঙ্খ ধারণা রাখতে হবে। মধ্যযুগে আমাদের সাহিত্যিক ধারা কিন্তু অনেকগুলো সাহিত্যিক ধারা আছে। এর মধ্যে প্রথমে আমরা পেয়েছি অন্ধকার যুগ। অন্ধকার যুগ আমাদের আমাদের যেহেতু আহ এখানে বলে দেয়নি, মধ্যযুগে যে সাহিত্যিক ধারাগুলো আছে সেখানে কিন্তু বলে দেয়নি যে কোন কোন টপিক, মধ্যযুগের কোন কোন টপিক বা কোন কোন সাহিত্যিক ধারা থেকে কোশ্চেন হবে। তো আমাদের যে ধারাগুলো উল্লেখযোগ্য, যে ধারাগুলো আছে, অন্ধকার যুগ, তারপরে আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, তারপরে আছে বৈষ্ণব সাহিত্য, মঙ্গল কাব্য, অনুবাদ কাব্য। এই অনুবাদ কাব্যের মধ্যে যেমন আহ বিভিন্ন ধর্মগ্রন্থ ভিত্তিক অনুবাদ আছে, রোমান্টিক প্রণয় কাব্যগুলো আছে, আরাকান রাজসভায় আহ যে বাংলা সাহিত্যগুলো আছে সেগুলো একসাথে আমরা এখানে দেখব। তারপরে আছে আমাদের লোকসাহিত্য। লোকসাহিত্য আর আছে আহ মর্সিয়া সাহিত্য, নাচ সাহিত্য। হুম। এরপরে আমাদের যে মধ্যযুগের শেষ, আধুনিক যুগের শুরু, এই যে যুগ সন্ধিক্ষণ, এই যুগ সন্ধিক্ষণে আমাদের দুই ধরনের সাহিত্যকর্ম আমরা পেয়েছি। যুগ সন্ধিক্ষণ, এখানে আমরা দুইটা সাহিত্যকর্ম পেয়েছি, একটা হলো কবিগান, আর একটা হলো পুঁথি সাহিত্য। যুগ সন্ধিক্ষণ বা এটাকে অবক্ষয়ের যুগ বলেছেন বিভিন্ন বিভিন্ন গবেষক, বিভিন্ন নাম দিয়েছেন। কেউ বলেছেন দ্বিতীয় অন্ধকার যুগ, কেউ বলেছেন সান্ধ্য যুগ, কেউ বলেছেন অবক্ষয়ের যুগ, কেউ বলেছেন প্রায় শূন্যতার যুগ, ক্রান্তিকাল, প্রস্তুতি পর্ব, নানা নামে অভিহিত করেছেন। তো এটা মূলত সাহিত্যের একটা অবক্ষয়ের যুগ বলা হয়ে থাকে। যাই হোক, আমি সেটা নিয়ে একটু ধারণা দিব পরে। তো এই সময়ে এই সময়ে আমরা দুটো সাহিত্যিক ধারা পেয়েছি, একটা হলো কবিগান আর একটা হলো পুঁথি সাহিত্য। তো এই হলো মধ্যযুগের সাহিত্যকর্ম। তো মধ্যযুগের এই যে সাহিত্যিক ধারাগুলো আছে এখান থেকে আমরা দুইটার মতো কোশ্চেন পাবো। তো সেক্ষেত্রে আহ যদিও আমরা ধারণা করতে পারি সহজেই যে এখানে যে কোনো মানে যেগুলো অখ্যাত ধারা বা মধ্যযুগের কিছু কিছু সাহিত্যিক ধারা আছে না খুবই গুরুত্বপূর্ণ, যেমন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব সাহিত্য, মঙ্গল কাব্য, অনুবাদ কাব্য, লোক সাহিত্য, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, তারপরে আমাদের প্রত্যেকটা ধারার উপরে দখল থাকতে হবে, কারণ দুইটা কোশ্চেন, দুইটা নাম্বার কম না। দুইটা নাম্বারের জন্য হয়তো ধারণা হতে পারে যে এত কিছু পড়তে হবে, কিন্তু একটা নাম্বারের জন্য আপনি অনেক পিছনে পড়ে যাবেন। হয়তো এক নাম্বারের জন্য আপনি 100 জনের পিছনে পড়ে গেলেন, 1000 জনের পিছনে পড়ে গেলেন, অসম্ভব কিছুই না। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে, যেহেতু সময় কম, এই কম সময়ের মধ্যে আমাদেরকে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাকে সময় দিলে আপনি পড়তে পারবেন, কিন্তু
স্বল্প সময়ের মধ্যে পড়তে হবে, কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কি পড়লে চলবে, কোনটা না পড়লেও চলবে, এই বিষয়টা যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনি অনেক পরিশ্রম থেকে বেঁচে যাবেন। অল্প পরিশ্রমে আউটপুটটা আপনি বেশি পাবেন। এই কারণে আপনাদের দরকার এখন প্রপার গাইডলাইন, প্রপার আ আপনাদের দিক নির্দেশনা। আধুনিক যুগ। বাংলা সাহিত্যের আধুনিক যুগের বয়স কিন্তু বেশি না। বাংলা সাহিত্যের ১৮০১ সাল থেকে শুরু করে ১৮০১ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত। এই হলো বাংলা সাহিত্যের আধুনিক যুগ। তো এই ২০০ বছরের মধ্যে সবচেয়ে ইসরে পাকা হয়েছে আধুনিক যুগ। বাংলা সাহিত্যের এমন কোন অলি-গলি নাই যেখানে তার বিচরণ নাই। আর এই ২০০ বছরের মধ্যে যদি আপনি অখ্যাতগুলো বাদও দেন, তবুও নামকরা কবি সাহিত্যিক কম না। আর এই কবি সাহিত্যিকদের মধ্যে তারা তো এক ধরনের লেখালেখির মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখেননি। যিনি যতগুলো শাখায় পেরেছেন বিচরণ করার চেষ্টা করেছেন। আর একটা শাখায় বুঝি একটা লিখে ক্ষান্ত হয়েছেন? তা তো না। কি বলেন? যেমন রবীন্দ্রনাথ ছোট গল্প লিখেছেন। কয়টা? কয়টা লিখেছেন? কয়টা লিখেছেন? ১১৯ টা ছোট গল্প লিখেছেন। বাংলা সাহিত্যে কি আর বাংলা সাহিত্যে তো ছোট গল্পকার আরো আছে। আরো অনেক লেখালেখি করেছে। শামসুর রহমান কবিতার বই লিখেছেন। কবিতার বই। কবিতা না কিন্তু। একেকটা বইয়ের মধ্যে ৩০-৪০ টা করে কবিতা আছে। তো একেকটা শাখায় একজন লেখক যদি এত লেখালেখি করে, তো বাংলা সাহিত্যে কত লেখক কত লেখালেখি আছে, হ্যাঁ? তো এই সব যদি আপনি হেড অফিসে জমা করতে যান, কি হবে? হেড অফিসে গোলমাল লেগে যাবে। আর তারপরেও যদি আপনাকে পর্যাপ্ত সময় দেওয়া হতো, তাহলে না একটা ভিন্ন কথা ছিল। মাত্র ২ মাসের মধ্যে আপনার এই প্রস্তুতিকে কি করতে হবে? একদম মুখবন্ধ করে ফেলতে হবে। তো সেই ক্ষেত্রে এই অল্প সময়ের মধ্যে আধুনিক যুগে মাত্র ২ টা বা হয়তো ৩ টা সর্বোচ্চ কোশ্চেন থাকবে। এই ২-৩ টা কোশ্চেনের জন্য আপনি কতটুকু পড়বেন, কি পড়বেন, এটা আপনি যদি প্রপার আ গাইডলাইন না পান, তাহলে পড়তেই থাকবেন কিন্তু এ পথ কভু হবে না শেষ। এইজন্য আ আমাদের ২ টা কোশ্চেনই হোক, ১ টা কোশ্চেনই হোক, এটার জন্য একদম মোস্ট ইম্পোর্টেন্ট দেখেন, বিশেষ সহজ যেকোনো পরীক্ষায় আ যেকোনো সাবজেক্টে অনেকগুলো টপিক থাকে। অনেকগুলো টপিক আ উল্লেখ করা হয়। বাট সব টপিকের গুরুত্ব কিন্তু সমান না। সব টপিক সমান গুরুত্বপূর্ণ না। দেখা যায় কিছু টপিক মোস্ট ইম্পোর্টেন্ট, কিছু টপিক লেস ইম্পোর্টেন্ট, আর কিছু টপিক আছে ইম্পোর্টেন্ট লেস। তো আপনি যদি এই বুঝে শুনে চোখ কান খোলা রেখে ইম্পোর্টেন্স এর আলোকে পড়াশোনা করেন, তাহলে দেখা যাবে যে অল্প পরিশ্রমে আপনি লক্ষ্যে পৌঁছে গেছেন। কিন্তু আপনি যদি আ এই ইম্পোর্টেন্সটা না বোঝেন, তাহলে আপনার কাছে প্রত্যেকটা দিন যেমন ওই একরকম মনে হবে। তো এখানে প্রত্যেকটা ইনফরমেশন আপনার কাছে সমান গুরুত্বপূর্ণ মনে হবে। কিন্তু তা কখনোই হবার নয়। এটা কখনো হতে পারে না। এজন্য আপনাকে কি করতে হবে? আপনাকে এগুলো বাছাই করতে হবে। কথা কি বুঝেছেন? তো বাংলা সাহিত্যের যে বিশাল সিলেবাস, এর মধ্যে মাত্র এর মদ এর এর জন্য মাত্র ৫ টা নাম্বার বরাদ্দ দেওয়া হয়েছে। এই ৫ টা নাম্বারের জন্য আপনাকে এই অথৈ সাগরে ঝাঁপ দিতে হবে। তো এই ঝাঁপ দিবেন ঠিক আছে, ভালো কথা। ঝাঁপ তো দিতে হবে। কিন্তু এখান থেকে আপনি উঠে আসতে আপনার কতদিন লাগে, সেটাই তো বড় বিষয়। তাই না? আচ্ছা। তো আমাদের আ এখন আ ব্যাকরণের যে নাম্বার গুলো আছে, ব্যাকরণের জন্য আমাদের যে টপিক গুলো আছে, দেখেন ১৫ নাম্বারের জন্য ১৫ নাম্বারের জন্য যে টপিক গুলো দেওয়া আছে, কি আছে? কি দেওয়া আছে? প্রয়োগ, অপপ্রয়োগ।
এই প্রয়োগ অপপ্রয়োগ জিনিসটা কি? প্রয়োগ অপপ্রয়োগ হলো আমরা অনেক কথা বলি, অনেক কথা লিখি, হ্যাঁ? যেটা প্রচলন আছে, প্রয়োগ আছে, কিন্তু কিন্তু কি নাই? কিন্তু সেটা ব্যাকরণ সম্মত না, ব্যাকরণ শুদ্ধ না। যেমন আমরা এই যে ঈদুল আজহার সময়, কোরবানি ঈদ যেটাকে বলি আমরা, এই সময় বিভিন্ন হাটের সামনে বিশাল, বিশাল কি করা হয়? এই গেট তৈরি করা হয়। ওখানে লেখা থাকে বিরাট গরু ছাগলের হাট। আচ্ছা বলেন তো বিরাট গরু ছাগলের হাট এই কথাটা কি ঠিক আছে? বিরাট গরু ছাগল মানে কি? ওই ফিজি আইল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে বিশাল, বিশাল বিরাট, বিরাট যেসব গরু এসেছে সেগুলোর হাট? না। এখানে আসলে বিরাট গরু ছাগলকে বুঝায়নি, বিশাল বিরাট কাকে বুঝিয়েছে? হাটকে বুঝিয়েছে। তো হাটকে বললেন আপনি বিরাট আর ব্যবহার করলেন গরু ছাগলের আগে, তাহলে কে বিরাট হয়ে গেল? এই গরু ছাগলই বিরাট হয়ে গেল। কিন্তু আসলে সেটা না। এই যে আবহাওয়ার খবর আমরা শুনি, আবহাওয়ার খবর একটা কথা প্রায় আমরা শুনে থাকি। কি বলে? আজ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কথাটা যদিও বহুল প্রচলিত, আপনি আবহাওয়ার খবর শুনবেন মানে এই কথাগুলো আপনি পাবেন। বাট এই কথাটা শুদ্ধ না। আজ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই কথাটা শুদ্ধ না। কেন শুদ্ধ না? কারণ সম্ভাবনা কথাটা ব্যবহার করা হয় পজিটিভ অর্থে। আর নেগেটিভ অর্থে এখানে আশঙ্কা ব্যবহার করতে হয়। যেমন যেমন আহ তার বিশেষ ক্যাডার হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে সম্ভাবনার ব্যবহার ঠিক আছে। কিন্তু বজ্র পড়ে কতজনের প্রাণ সেখানে চলে যায়। তো সেক্ষেত্রে এখানে আমরা সম্ভাবনা বলবো না, কি বলবো? আশঙ্কা রয়েছে। কথা কি বুঝেছি? তো এই যে আহ, অপপ্রয়োগ গুলো যদিও প্রচলন আছে কিন্তু আসলে এটা শুদ্ধ না। আমরা অনেকেই আহ সরকারি মহিলা কলেজে পড়েছেন তো অনেকে, না? সরকারি মহিলা কলেজ, সরকারি মহিলা কলেজ। তো এখানে কথাটা কি বলছে? সরকারি মহিলা কলেজ। মহিলা কেমন? সরকারি। তার মানে মহিলা কয় রকমের? মহিলা কয় রকমের? দুই রকমের, একটা হলো সরকারি আর একটা বেসরকারি। তাহলে সরকারি মহিলা কলেজে কারা পড়ে? যেসব মহিলা সরকারি, নাকি? আসলে কি ব্যাপারটা সেরকম? মহিলা সরকারি না বেসরকারি এটা আইডেন্টিফাই করার কোনো সুযোগ আছে? এখানে সরকারি কি আসলে মহিলাকে বুঝিয়েছে, না সরকারি কলেজকে বুঝিয়েছে? কলেজকে বোঝানো সরকারি আর ব্যবহার করা হলো মহিলার আগে, তাহলে কে সরকারি হয়ে গেল? এটা আসলে প্রচলন থাকলেও এটা ব্যাকরণ সম্মত না, এটা অপপ্রয়োগ। কথা কি বুঝেছি? সরকার প্রতিটি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণ করার পদক্ষেপ হাতে নিয়েছে। সরকার প্রতিটি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণ করার পদক্ষেপ হাতে নিয়েছে। বাক্যটা বহুল প্রচলিত, কিন্তু এই বাক্যে বড় বড় দুইটা ভুল আছে। কোথায় ভুল? কোথায় ভুল বলতে পারবেন? সরকার প্রতিটি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণ করার পদক্ষেপ হাতে নিয়েছে। জাতীয়করণ করা, এই জাতীয়করণ শব্দের অর্থ কি? জাতীয়করণ শব্দের অর্থ হলো জাতির অন্তর্ভুক্ত করা। বিজাতীয় কোনো বিষয়কে জাতির অন্তর্ভুক্ত করলে ওইটাকে বলা হয় জাতীয়করণ। কারণ প্রত্যেকটা উপজেলায় কি একটা করে বিজাতীয় কলেজ আছে যে ওগুলোকে জাতীয়করণ করতে হবে? না। এখানে আসলে বিষয়টা তা না। এখানে কি করবে? জাতীয়করণ নয়, এখানে সরকারিকরণ করা হবে বা রাষ্ট্রীয়করণ করা হবে। তো সরকারিকরণ বা রাষ্ট্রীয়করণ এই অর্থে জাতীয়করণ শব্দটা ব্যবহার করা যাবে না, এটা ভুল। পদক্ষেপ হাতিয়ে নিয়েছে এই কথাটাও ভুল। পদক্ষেপ মানে কি? পদ মানে পা, ক্ষেপণ মানে ফেলা, পা ফেলা। কারণ সরকারকে এখানে পা ফেলবে? কি করবে? ব্যবস্থা নিবে, উদ্যোগ নিবে, পরিকল্পনা নিবে। তো ব্যবস্থা গ্রহণ অর্থে এই জাতীয়করণ শব্দের প্রয়োগ ভুল। আবার পদক্ষেপ, পা ফেলা, ধীর গতিতে পা ফেলা। যেমন সৈন্যদল ধীর পদক্ষেপে এগিয়ে যাচ্ছে, এক্ষেত্রে পদক্ষেপের ব্যবহার ঠিক আছে, কিন্তু ব্যবস্থা গ্রহণ অর্থে পদক্ষেপ কথাটা অপপ্রয়োগ। তো এইরকম এরকম কোশ্চেন আপনি পাবেন প্রয়োগ অপপ্রয়োগ থেকে। এখান থেকে অন্তত আপনি দুইটার মতো কোশ্চেন পাবেন। তারপরে বানান ও বাক্য শুদ্ধি। বানান ও
বাক্য শুদ্ধি, বানান শুদ্ধিকরণ বা বাক্যের মধ্যে আহ শব্দের বানান ভুল থাকবে সেটা আপনাকে শুদ্ধ করতে হবে। বাক্য শুদ্ধিকরণ এটা বাক্য শুদ্ধিকরণ আমাদের আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা মানে শুদ্ধিকরণ, বানানের শুদ্ধিকরণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এটা একটা জাতীয় সমস্যা। বানান নিয়ে মাথা ঘামায় বাংলা একাডেমি, কিন্তু বাংলা একাডেমি নিয়ম প্রয়োগ করলেও সেই নিয়মের বাস্তবায়ন, সেই নিয়মকে অনুসরণ আসলে খুব কমই হয়। আপনি রাস্তায় যেকোনো দুই পাশে 1 কিলো যাবেন, মানে রাস্তায় 1 কিলো যাবেন, দুই পাশে যে সমস্ত বিলবোর্ড সাইনবোর্ড গুলো আছে আপনি দেখবেন বানানের কি দন্য দশা। যে যার মতো ইচ্ছা মতো বানানের 12টা বাজিয়ে দিয়েছে। তাদের কথাই বা কি বলবো, বাংলা একাডেমি নিজেই তো দীর্ঘদিন বাংলা একাডেমি নিয়ম প্রণয়ন করেছে যে বিদেশি শব্দে দীর্ঘইকার, দীর্ঘকার, তারপরে মূর্ধন্য স, মূর্ধন্য ন এগুলো ব্যবহার করা যাবে না। অথচ বাংলা একাডেমি এই নিয়ম সেই 1992 সালে চালু করলেও মাত্র এই কয়েক বছর হলো বাংলা একাডেমি আহ তাদের নামের বানানে দীর্ঘইকার, একাডেমি বানানে দীর্ঘইকার ব্যবহার করেছিল। বাংলা একাডেমি, এই একাডেমি বানানটা হবে কি রস্বইকার, কিন্তু বাংলা একাডেমি এই দীর্ঘইকারটা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে আসছিল। অবশেষে এটাও পরিবর্তিত হয়েছে। তো এই যে বাংলা বানান, বাংলা বানান এই শুদ্ধিকরণটা বেশ মানে মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের যে লেখালেখি, সেই লেখালেখির ক্ষেত্রে এই বানানের যদি শুদ্ধি না থাকে তাহলে আপনি সরকার একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা হবেন, আপনি নিজেই যদি ভুল করেন তো এই ভুল তো ভাইরাল হয়ে যাবে, ভুল ভাইরাস আকারে ছড়িয়ে পড়বে। এই জন্য আপনাকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। তো বানানের ক্ষেত্রে একটা হলো যুক্ত বর্ণ, যেটাকে আমরা মানে যুক্ত বর্ণগুলোকে আপনাকে মুক্ত করে লিখতে হবে। তারপরে আহ, আমাদের বাংলা ভাষার যে শব্দ সম্ভার এর মধ্যে প্রায় 1/4 শব্দ রয়েছে তৎসম শব্দ। এই তৎসম শব্দে যে মূর্ধন্য ন এবং মূর্ধন্য স এর যে ব্যবহার, যেটাকে আমরা নক্তবিধান এবং সত্যবিধান বলে থাকি, এই নক্তবিধান সত্যবিধানের আহ ব্যবহারটা সঠিক হতে হবে। তারপরে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম নামে যে নিয়ম প্রণয়ন করেছে সেই নিয়ম আমাদের অনুসরণ করতে হবে, কারণ অনেক শব্দের বানান আমরা আগে শিখেছিলাম একভাবে, বাংলা একাডেমি এগুলো পরিবর্তন করেছে। তো এই পরিবর্তিত যে রূপ সেটা আমাদের শিখতে হবে। আর অনেকগুলো শব্দের বানান আমরা শিখেছি ছোটবেলা থেকে, যেগুলোর কোনো নিয়ম কানুন ছাড়াই মুখস্থ করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে এখন সেই শব্দের বানানগুলো আর আমাদের মাথায় নাই। এখন আর আমাদের পক্ষে সম্ভবও না যে ওই শব্দগুলো একটা একটা করে ধরে নিয়ে আসবো আর রিভিশন করবো। এই জন্য বানানের কতগুলো নিয়ম আছে, নিয়মগুলো আমাদের অনুসরণ করতে হবে। তো বানান বা বাক্য শুদ্ধি এখান থেকে আপনি অন্তত 3টার মতো কোশ্চেন কমন পাবেন। পরিভাষা বা যেটাকে আমরা পারিভাষিক শব্দ বলি, এই শব্দগুলো আমাদের শিখতে হবে, এখান থেকে আপনি অন্তত একটা কোশ্চেন কমন পাবেন। সমার্থক শব্দ বা প্রতিশব্দ, যেটা এখান থেকে একটার মতো কোশ্চেন পাবেন। বিপরীতার্থক শব্দ থেকে একটার মতো কোশ্চেন কমন পাবেন। তারপরে ধ্বনি বর্ণ, ধ্বনি বর্ণ সেখান থেকে আপনি একটা কোশ্চেন কমন পাবেন। শব্দ, হ্যাঁ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি, সমাস, এক 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 কয়টা হলো এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তারপরে 13 14, এখানে এই 15টা কোশ্চেন আপনি এখান থেকে পাবেন। ভেরি ইম্পর্টেন্ট। বাংলার ক্ষেত্রে এই কয়েকটা টপিক থেকে মাত্র আপনি 15টা কোশ্চেন পাবেন। সাহিত্যের ক্ষেত্রে যতটা আপনাকে পড়াশোনা করতে হবে, যত কাঠখড় পোড়াতে হবে, সেই তুলনায় ব্যাকরণের এই 15টা নাম্বার পাওয়া কিন্তু আপনার জন্য ভেরি ইজি। আর এখানে এখানে তো আপনাকে নাম্বার উঠাতে হবে। অন্যান্য সময় কি প্রিলি, এটা একটা ইয়েস কার্ড। প্রিলি শুধু পাস করার পরীক্ষা, বাছাইয়ের পরীক্ষা। এখানে আপনি কত নাম্বার পেলেন না পেলেন ডাজ নট ম্যাটার। কোনো মানে বিষয় ছিল না এখানে। জাস্ট আপনার কাট মার্কসে আপনি যদি একটা স্কোর নির্দিষ্ট করা হতো তার মধ্যে আপনি থাকলেই হয়েছে। কিন্তু এবারে আপনাকে নাম্বার উঠাতে হবে। তো
তো যেহেতু নাম্বার উঠাতে হবে সেক্ষেত্রে প্রত্যেকটা নাম্বারের গুরুত্ব আপনার কাছে অনেক বেশি। ঠিক আছে? তো ১০০ নাম্বার ১০০ নাম্বার তো সবার জন্যই সমান। বাংলাতে এই যে ২০ নাম্বার, এই ২০ নাম্বার তো সবার জন্যই সমান। সবাইকেই এটার মুখোমুখি হতে হবে। তো এখানে আপনি যদি এগিয়ে থাকেন তাহলে আপনার জন্য সুবিধা হয়ে গেল। বিশেষ করে যারা বাংলার স্টুডেন্ট তাদের জন্য তাদের জন্য আ এই সাহিত্যের ৫ নাম্বার আপনাদের জন্য তুলনামূলক সহজ। কারণ বাংলার সাথে সম্পর্কটা আপনাদের কি অবিচ্ছিন্ন রয়েছে। কিন্তু যাদের বাংলার সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে অন্তত কত ৫ বছর, তাই না? তারা তো আ এই স্বল্প সময়ের মধ্যে এই স্বল্প সময়ের মধ্যে এই ৫ নাম্বারের পড়াশোনা করা বিরক্ত হয়েই অনেকে ছেড়ে দিতেছে। হুজুর যে ৫ টা নাম্বার এর জন্য এত কিছু করব। কিন্তু উপায় নাই। এই ৫ নাম্বার বললাম না আমি যে একটা নাম্বারের কারণে হয়তো আপনি অনেক পিছিয়ে যাবেন। এই কারণে কোনো একটা নাম্বারকে আপনার মানে অবহেলা করার, তাকে গুরুত্বহীন মনে করার কোনো কারণ নেই। আপনি যে নাম্বারটা ছাড়তে চাচ্ছেন ওই নাম্বারটাই হয়তো আপনার লক্ষ্যে পৌঁছার সিঁড়ি হিসেবে কাজ করবে। তো এই হলো আমাদের ব্যাকরণের যে টপিক গুলো থাকবে ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি, সমাস। আমাদের এখানে প্রত্যেকটা টপিকের উপরে আমরা ক্লাস পাবো এবং সাহিত্যের যে ৫ টা নাম্বার, এই ৫ টা নাম্বারের জন্য একদম এক্সক্লুসিভ বাছাই করে যে টপিক গুলো থেকে কোশ্চেন, ওই যে বললাম যে কিছু টপিক আছে মোস্ট ইম্পোর্টেন্ট। এই মোস্ট ইম্পোর্টেন্ট টপিক গুলো বাছাই করে সে অনুযায়ী আমরা আলোচনা করব এবং ৫ টা কোশ্চেনই যেন আমরা কমন পেয়ে যাই সেই জন্য আ সেই ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। এই গেল আমাদের আ জেনারেল পার্ট যেখানে বাংলাতে ২০ নাম্বার থাকবে। আচ্ছা, আমাদের এবার আসবো আমরা এবার আসবো আমরা আ সাবজেক্টিভ বাংলায়। সাবজেক্টিভ বাংলায় যে আমাদের কত নাম্বার থাকবে? ১০০ নাম্বার থাকবে। এই ১০০ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। এইখানেই হলো আপনার খেলা জমবে যে আপনি আ আপনার সাবজেক্টের উপরে আপনার দখল কতটুকু আছে। এটার ওই সাবজেক্টিভ এর যে আমাদের আ সাবজেক্টিভ এর ইয়েগুলো এখানে ইয়েটা হুম। তো এখানে আমাদের ২ টো পার্ট আছে। আপনি দেখবেন ২ টো পার্টের মধ্যে ৫০-৫০ প্রথম পার্টে আমাদের কত থাকবে? ৫০ নাম্বার থাকবে। তো এখানে দেখতেই পাচ্ছি আমরা যে বাংলা সাহিত্যের প্রাচীন এবং মধ্যযুগ এই দুটো মিলে আমাদের ২৫ নাম্বার এবং আধুনিক যুগের উপরে ২৫ নাম্বার। তো যারা আপনারা অনার্স কমপ্লিট করেছেন এগুলো সব টপিকের সাথে আপনাদের পরিচয় আছে, জানাশোনা আছে এবং এখান থেকে এখান থেকে আপনাদের এটা একটা সুবিধা। বিশেষ করে কিছু সাবজেক্টের জন্য সুবিধা যে আ বিসিএস এ আমাদের বাছাই পরীক্ষায় যে জেনারেল পার্টে যে ১০০ নাম্বার সেক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত, তাই তো? একদম সরাসরি আপনি কোশ্চেন কমন পাবেন যেগুলো আপনি আপনার অনার্সে সাবজেক্ট হিসেবে পড়েছেন। মানে একই টপিক আপনি প্রাচীন মধ্যযুগের টপিক গুলো ওই জেনারেল পার্টেও পড়ছেন, এখানেও পড়ছেন। ইংলিশের যারা, ম্যাথের যারা তারা সরাসরি এভাবে আপনি পেয়ে যাবেন। তো বাংলা, ইংরেজি, ম্যাথ এই ৩ টে সাবজেক্টের জন্য একটু বেশি সুবিধা আপনারা পাবেন। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ২৫ নাম্বার
বাংলা সাহিত্যের প্রাচীন এবং মধ্যযুগ থেকে 25 নাম্বার। প্রাচীন যুগে আমাদের টপিক কি? প্রাচীন যুগে আমাদের টপিক হলো আমাদের যে প্রাচীন যুগ, এখান থেকে একটা টপিকে আমাদের আছে চর্যাপদ, সেখান থেকে আপনি কোশ্চেন পাবেন। আচ্ছা, তারপরে এখানে বড় না, আসলে হবে বড়ু চণ্ডীদাস। হ্যাঁ, বড়ু চণ্ডীদাস। তারপরে আহ শাহ মোহাম্মদ সগির। আচ্ছা, এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টপিকও উল্লেখ আছে, আবার আবার কবিদের নাম উল্লেখ আছে। আমরা একটু আগেই যে জেনারেল পার্টে বাংলার যে ধারাবাহিকতাটা দেখিয়েছিলাম, যেমন প্রথমে কি আছে? প্রাচীন যুগ। তো এখানে প্রাচীন যুগ থেকে আমাদের একটাই টপিক কি? একটাই টপিক, সেটা হলো চর্যাপদ। তো চর্যাপদ থেকে আমাদের কোশ্চেন আসবে। চর্যাপদ থেকে আমাদের কোশ্চেন, কি কোশ্চেন আসতে পারে? যেমন আহ চর্যাপদ, এটার অর্থ সংক্রান্ত কোশ্চেন গুলো হতে পারে। চর্যা শব্দের অর্থ কি? হ্যাঁ, তারপরে চর্যাপদ শব্দের অর্থ কি? চর্যাপদ আহ, এটা কোন আহ, কোন শাসন আমলে রচিত হয়েছে? তারপরে তারপরে এগুলো কারা রচনা করেছেন, কোন বিষয় নিয়ে রচিত হয়েছে, কত সালে এটা আবিষ্কার করা হয়েছে, কত সালে এটা প্রকাশ করা হয়েছে, কোথা থেকে আবিষ্কার করা হয়েছে, কোথা থেকে প্রকাশ করা হয়েছে। চর্যাপদ সম্পর্কে একদম খুঁটিনাটি যা আছে সেগুলো আমাদের পড়তে হবে এখান থেকে। আহ, আচ্ছা, কোশ্চেন 25 নাম্বার, সেটা আমি দেখাচ্ছি কিভাবে পরে আসবে। এরপরে বড়ু চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাস তিনি কি কারণে বিখ্যাত? বড়ু চণ্ডীদাস বাংলা সাহিত্যে প্রথম, বাংলা সাহিত্যে মধ্যযুগের যিনি প্রথম কবি, কি করেছেন? প্রথম যিনি একদম বিশুদ্ধ বাংলায় কাব্য রচনা করেছেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তো এই বড়ু চণ্ডীদাস সম্পর্কে আমাদের জানতে হবে। তিনি আহ কবে জন্মগ্রহণ করেছেন, কোথায় জন্মগ্রহণ করেছেন, তার বড়ু চণ্ডীদাস তার নাম নাকি তার এখানে উপাধি আছে, তার সাহিত্যকর্ম সম্পর্কে আমাদের জানতে হবে। শাহ মোহাম্মদ সগির। শাহ মোহাম্মদ সগির যিনি বাংলা সাহিত্যে কি করেছেন? রোমান্টিক ধারার প্রথম অনুবাদ কাব্য ইউসুফ জুলেখা কাব্য রচনা করেছেন। তো শাহ মোহাম্মদ সগির হলেন বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি। তার থেকে আমরা কোশ্চেন পাবো। মঙ্গল কাব্য, বাংলা সাহিত্যে প্রায় 400 বছর ধরে যে কাব্য রচিত হয়েছে, এবং মঙ্গল কাব্য রচনা করেছেন মোট 62 জন কবি। এই 62 জন কবি যে মঙ্গল কাব্য রচনা করেছেন, এই মঙ্গল কাব্যের মধ্যে দু ধরনের মঙ্গল কাব্য আছে। একটা লৌকিক মঙ্গল এবং আরেকটা পৌরাণিক মঙ্গল। এই লৌকিক মঙ্গল কাব্যের মধ্যে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্ম মঙ্গল, কালিকা মঙ্গল। তারপরে আহ আরেকটা আছে পৌরাণিক মঙ্গল কাব্য, যেখানে পৌরাণিক মঙ্গল কাব্যের মধ্যে অন্নদা মঙ্গল, গৌরী মঙ্গল, গঙ্গা মঙ্গল, ভবানী মঙ্গল, বিভিন্ন ধারার মঙ্গল কাব্য আছে। এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, এখান থেকে কোশ্চেন হবে। বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী এখানে মূলত আহ এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমরা যেটা পাই, যে রাধা কৃষ্ণের প্রেম লীলা, তার সাথে শ্রী চৈতন্য দেবের জীবনকে একত্র করে নতুন নতুন যে সমস্ত কাহিনী কাব্য রচিত হয়েছে, সেটা হলো বৈষ্ণব সাহিত্য। এই বৈষ্ণব সাহিত্যের মধ্যে যে একটা অংশ আছে পদাবলী, পদ বা পদাবলী, এই বৈষ্ণব পদাবলী বা পদাবলী এখানে অর্থাৎ সম্পর্কে আমাদের জানতে হবে। যেখানে পরীক্ষা আসে পদাবলী কি? হ্যাঁ, বৈষ্ণব পদাবলী বা পদাবলী কাকে বলে, তো সেই সম্পর্কে আমাদের জানতে হবে। এবং যারা পদাবলী রচনা করেছেন বাংলা সাহিত্যে, এই পদাবলী, বৈষ্ণব পদাবলী, এটাকে বলা হয় আহ যেটাকে বলা হয় বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল। শ্রেষ্ঠ ফসল বলা হয়, এবং সবচেয়ে বেশি 165 জন কবি এই কাব্য রচনা করেছেন। তাদের মধ্যে বিখ্যাত যে সমস্ত কবি আছেন, বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, জয়দেব, তাদের সম্পর্কে আমাদের জানতে হবে। আরাকান রাজসভায় বাংলা সাহিত্য বা আরাকান রাজসভা, এই আরাকান রাজসভাটা ছিল কোথায়? আমাদের বাংলাদেশের একদম দক্ষিণ পশ্চিম, যেটা বাংলাদেশের চট্টগ্রাম আর ওই পাশে মায়ানমার, এই অঞ্চলটা বিভিন্ন সময়ে যে বিভিন্ন নামে পরিচিত ছিল।
একটা নাম ছিল আরাকান রাজসভা। এই আরাকান রাজসভা এখানে বৌদ্ধরা শাসন করলেও মুসলিম কবি সাহিত্যিকরা কিন্তু এখানে যথেষ্ট আনুকূল্য লাভ করেছিল। এই আরাকান রাজসভায় যারা কবি ছিলেন তাদের মধ্যে দৌলত কাজী, আলাউল, সৈয়দ সুলতান, তারপরে আহ, কি বলে কোরেশি মাগন ঠাকুর, তারপরে মর্দন, আব্দুল করিম খন্দকার, তারা ছিলেন এই আরাকান রাজসভার কবি। তো তাদের সম্পর্কে আমাদের জানতে হবে। সৈয়দ সুলতান এই যে আরাকান রাজসভার, না আরাকান রাজসভার কবি ছিলেন না, কিন্তু সৈয়দ সুলতান যিনি আহ মধ্যযুগে মুসলিম কবি হিসেবে উল্লেখযোগ্য অবদান রেখেছেন অনুবাদ কাব্য রচনায়। কৃত্তিবাস, যাকে ওঝাও বলা হয়, কৃত্তিবাস যিনি কি করেছেন, বাংলা সাহিত্যে প্রথম অনুবাদ কাব্য রচনা করেছেন, যেটা হলো রামায়ণ। রামায়ণের প্রথম অনুবাদক কৃত্তিবাস ওঝা। তারপরে দৌলত উজির বাহারাম খা। এই দৌলত উজির বাহারাম খা যিনি কি করেছেন, লাইলি মজনু লাইলি মজনু কাব্যের অনুবাদ করেছেন এবং জঙ্গনামা কাব্য রচনায় তিনি অবদান রেখেছেন। মুকুন্দরাম চক্রবর্তী মূলত এই যে আমরা মঙ্গল কাব্য যে পেলাম, মঙ্গল কাব্যের যে লৌকিক ধারা আছে চণ্ডী মঙ্গল কাব্য, এই চণ্ডী মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। তারপরে কাশিরাম দাস, কাশিরাম দাস যিনি আহ মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক বলা হয়, যদিও তিনি সামান্য মহাভারত অনুবাদ করেছেন, কিন্তু তার ভাষা বেশ প্রাঞ্জল এবং জনপ্রিয় ছিল, যে কারণে তাকে শ্রেষ্ঠ অনুবাদক বলা হয়। আলাউল আলাউল যিনি এই আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি এবং মধ্যযুগে তিনি শ্রেষ্ঠ মুসলমান কবি হিসাবে পরিচিত, যাকে যাকে মহাকবি উপাধি দেওয়া হয়েছে তার পদ্মাবতী সৃষ্ট কাব্য। ঠিক আছে, আলাউল সম্পর্কে আমাদের জানতে হবে। আব্দুল হাকিম বং আব্দুল হাকিম, ওই যে বিখ্যাত কবিতা আছে না, কি বঙ্গ বঙ্গবাণী, এই আব্দুল হাকিম বিখ্যাত কবি হিসেবে পরিচিত। ভারতচন্দ্র রায় গুণাকর, বাংলা সাহিত্যের মধ্যযুগের তিনি শ্রেষ্ঠ কবি এবং সর্বশেষ কবি, যিনি অন্নদামঙ্গল কাব্য রচনা করে বিখ্যাত হয়ে আছেন। শাহ মোহাম্মদ গরিবুল্লাহ, ফকির গরিবুল্লাহ বা শাহ গরিবুল্লাহ, মোহাম্মদ গরিবুল্লাহ, এই গরিবুল্লাহ আসলে বাংলা সাহিত্যে একজনই। তিনি শাহ মোহাম্মদ আহ, শাহ মোহাম্মদ গরিবুল্লাহ বা ফকির গরিবুল্লাহ বা মোহাম্মদ গরিবুল্লাহ বিভিন্ন নামে তিনি পরিচিতি পেয়েছেন। তো তিনি লৌকিক কাহিনীর রচয়িতা। তারপরে আরাকান রাজসভা কেন্দ্রিক বাংলা সাহিত্য, যেখানে আমি একটু আগে বলেছি যে যেখানে দৌলত কাজী, আলাউল, তারপরে কোরেশি মাগন ঠাকুর, মর্দন, তারা সাহিত্যকর্ম রচনা করেছেন। ময়মনসিংহ গীতিকা, ময়মনসিংহ গীতিকা আমাদের আহ গীতিকাকে বলা হয় ব্যালাড। ব্যালাডের মধ্যে নাথ গীতিকা আছে, পূর্ববঙ্গ গীতিকা আছে, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য গীতিকা হলো ময়মনসিংহ গীতিকা। এবং এই ময়মনসিংহ গীতিকা মূলত ময়মনসিংহ অঞ্চল। কোন অঞ্চল? ময়মনসিংহ অঞ্চল মানে হলো আপনার কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, তারপর আরেকটা অঞ্চল হলো বানিয়াচল। এই সমস্ত এলাকার নিম্নাঞ্চলের ভাটি অঞ্চলের মানুষের মুখে মুখে রচিত প্রচলিত যে কবিতা গান, সেগুলো সংকলন গ্রন্থ হলো ময়মনসিংহ গীতিকা। এর মধ্যে অনেকগুলো পালা আছে, এর মধ্যে অনেকগুলো উপাদান আছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের পড়তে হবে। তো আমরা আহ, এই এইগুলোর উপরে আলোচনা করব, জানবো, এবং যে যে কোশ্চেন গুলো বা যে তথ্যগুলো পরীক্ষা আসার সম্ভাবনা থাকবে, সেগুলো আমরা সবচেয়ে বেশি ফোকাস করব। তো এখানে দেখেন কোশ্চেন আছে, টপিক আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17টা টপিক। এখান থেকে তো 17টা কোশ্চেন আপনি এমনিই পাবেন, প্রত্যেকটা টপিক থেকে আপনি কোশ্চেন পাবেন 17টা। আরো থাকলো কত? 17, আরো আহ 8টা, আরো 8টা। এর মধ্যে কিছু কিছু টপিক আছে যেগুলো আহ, যেমন চর্যাপদ, এখান থেকে আপনি বেশি কোশ্চেন পাবেন। তারপরে হরুচণ্ডী দাস বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এখান থেকে বেশি কোশ্চেন পাবেন। মঙ্গল কাব্য থেকে অন্তত আপনি আহ, বেশি কোশ্চেন পাবেন, এখান থেকে বেশি কোশ্চেন পাবেন। তারপরে আহ আরাকান রাজসভা থেকে কোশ্চেন আসবে, ময়মনসিংহ গীতিকা থেকে বেশি কোশ্চেন আসবে। ঠিক আছে,
তো এখানে একটা একটা করে ধরে 17টা হয়। এখানে ১, ২, তারপরে ৩, ৪, তারপরে আ ৫, ৬, এই তো আরো ৬টা অতিরিক্ত পেলেন। তাহলে কত হলো? ২৩টা হয়ে গেল। আর ২টা কোশ্চেন আপনি যেকোনো খান থেকে পাবেন। তার মানে এখানে প্রত্যেকটা টপিক ইম্পোর্টেন্ট, প্রত্যেকটা টপিকের উপরে, প্রত্যেকটা লেখকের উপরে, কবির উপরে আপনাকে দখল থাকতে হবে। তো আমরা যখন আলোচনা করব এক্সক্লুসিভ ইনফরমেশন গুলো একটু নোট ডাউন করে রাখবো, যেখান থেকে ইনশাআল্লাহ আমরা কোশ্চেন পাবো। এবার আসেন বাংলা সাহিত্যের আধুনিক যুগ। তো আধুনিক যুগ শুরু হয়েছে 1801 সাল থেকে, তাই তো? 1801 সাল থেকে শুরু করে বর্তমান। তো এই পুরো আধুনিক যুগটাকে আমরা দুইটা ভাগ করি, আর এই ভাগ দুটো করা হয় মূলত রবীন্দ্রনাথকে কেন্দ্র করে। একটা রবীন্দ্রনাথের আগে আর একটা হলো রবীন্দ্রনাথের পরে। রবীন্দ্রনাথের আগের অংশটাকে বলা হয় রবীন্দ্র পূর্ববর্তী আধুনিক যুগ, এবং রবীন্দ্রনাথের পরের অংশটাকে বলা হয় রবীন্দ্র পরবর্তী আধুনিক যুগ। তো রবীন্দ্রনাথের আগে আমরা যে সমস্ত কবি সাহিত্যিকদেরকে এখানে পাচ্ছি দেখেন, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬ জন। এই ৬ জনকে আমরা পেলাম রবীন্দ্রনাথের আগে, রবীন্দ্র পূর্ববর্তী কবি বা সাহিত্যিক। নজিবুর রহমানও কিন্তু তিনি অনেক আগের থেকেই লিখেছেন, তবে তিনি অনেকটা রবীন্দ্র সমসাময়িক। তো এখানে দেখেন ৬টা, আমাদের টোটাল কতজন আছে? আর বাকি থাকলো রবীন্দ্রনাথ ১, ২, ৩, তারপরে ৪, ৫, ৬, ৭, ৮। তার মানে হলো এখানে ৬ আর এখানে হলো ৮। ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৮, ৬, ১৪। ১৪টা, তাই তো? তাহলে ১৪ জন থেকে আপনি ১৪টা কোশ্চেন পাবেন। আর বাকি বাংলা সাহিত্যে যেমন বিদ্যাসাগরের লেখালেখি যতটুক, আ ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখালেখি তুলনামূলক কম, মাইকেলের লেখা, বঙ্কিম, মীর মশাররফ, তারপরে রবীন্দ্রনাথ, তারপরে তারপরে শরৎচন্দ্র, জীবনানন্দ, নজরুল, মোটামুটি সবাই বেশি বেশি লেখা লিখেছেন। তো এখানে ১৪ জন থেকে ২টা করে কোশ্চেন আসলে ১৪ দুগুণ ২৮। যদি এখানে ৫০ আছে, কিছু কিছু লেখক থেকে আপনি হয়তো আহ এখানে এখানে উম, ঈশ্বরচন্দ্র গুপ্ত থেকে একটা পাবেন, তারপরে তারপরে ফরুক আহমেদ থেকে একটা কোশ্চেন পাবেন, তারপরে প্রমথ চৌধুরী থেকে একটা কোশ্চেন পাবেন, শরৎচন্দ্র থেকে একটা, মুজিবুর রহমান থেকে একটা, এই গেল একটা একটা, ১, ২, ৩, ৪, ৫, ৫ জন থেকে একটা একটা ৫টা কোশ্চেন পাবেন। আর বাকি ২০টা থাকবে বাকি অন্যান্য লেখকদের থেকে। এখন দেখেন, এই যে রবীন্দ্র পূর্ববর্তী আধুনিক যুগের যে কয়েকজন লেখক আছেন, তারা মূলত বাংলা সাহিত্যের এই যে বিশাল অট্টালিকা তৈরি হয়েছে, এই বিশাল অট্টালিকার শক্তিশালী ফাউন্ডেশন। ঈশ্বরচন্দ্র গুপ্ত, যিনি আধুনিক যুগে এসে প্রথম আধুনিক বিষয় নিয়ে কবিতা লিখেছেন। আমাদের বাংলা সাহিত্যের প্রাচীন মধ্যযুগ পুরাটাই কিন্তু কবিতা, কবিতা আর কবিতা। সেই কবিতাকে বাদ দিয়ে তিনি প্রথম আধুনিক যুগ, আধুনিক বিষয় নিয়ে কবিতা রচনা করেছেন। এই জন্য তাকে আধুনিক যুগের কি প্রথম কবি বলা হয়ে থাকে, ঈশ্বরচন্দ্র গুপ্ত। এবং তিনি আহ পত্রিকা সম্পাদনা করেছেন। তিনি 5টা পত্রিকা সম্পাদনা করেছেন। সংবাদ প্রভাকর তার বিখ্যাত পত্রিকা। তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বাংলা সাহিত্যে প্রথম কি জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্নের প্রবর্তন করেছেন, যে কারণে তাকে বাংলা সাহিত্যের বাংলা বিরাম চিহ্নের প্রবর্তক বলা হয়ে থাকে। এবং তিনি প্রথম বাংলা সাহিত্যে গদ্যে মৌলিক রূপ দান করেছেন, এজন্য তাকে কি বলা হয়? বাংলা গদ্যের জনক। মাইকেল মধুসূদন দত্ত, যিনি বাংলা সাহিত্যে প্রথম কি করেছেন? বাংলা কবিতার মধ্যে আধুনিক, মানে বাংলা কবিতাকে আধুনিকায়ন করেছেন, নানা গুণে গুণান্বিত করেছেন, নানা নতুনত্বের সঞ্চার করেছেন। বাংলা কবিতার মধ্যে তিনি সনেট এনেছেন, অমিত্রাক্ষর ছন্দ এনেছেন, পত্রকাব্য এনেছেন, মহাকাব্য এনেছেন। বাংলা কবিতা হয়েছে আধুনিক। আর তিনি নিজেও হয়ে উঠেছেন বাংলা আধুনিক কবিতার জনক। তাছাড়া বাংলা নাটকে তিনি প্রথম সার্থকতা দেখিয়েছেন, এই জন্য বাংলা সার্থক, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার বলা হয়।
তিনি বাংলা সাহিত্যের প্রথম মহাকবি, তিনি বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য রচয়িতা, তিনি বাংলা সাহিত্যের প্রথম অমিত্রাক্ষর ছন্দ রচয়িতা, তিনি বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য রচয়িতা, অনেক গুণে গুণান্বিত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস রচনা করেছেন, এই জন্য তাকে বলা হয় সার্থক ঔপন্যাসিক এবং বাংলা উপন্যাসের জনক। মীর মশাররফ হোসেন, প্রথম মুসলিম নাট্যকার, প্রথম মুসলিম ঔপন্যাসিক, এবং তিনি হলেন আধুনিক যুগে প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক। কায়কোবাদ, আমরা দেখেছি মাইকেল মধুসূদন দত্ত প্রথম কি করেছেন। মাইকেল মধুসূদন দত্ত প্রথম মহাকাব্য রচনা করেছেন, কিন্তু মুসলমান হিসেবে প্রথম মহাকাব্য রচনা করেছেন কায়কোবাদ, মহাশ্মশান। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ আসলে একটা একজন ব্যক্তি না, রবীন্দ্রনাথ আসলে নিজে একটা ইনস্টিটিউশন। বাংলা সাহিত্যের এই 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 যে সৌন্দর্য, মূলত তিনি কি করেছেন, এই সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছেন। বাংলা সাহিত্যের এমন কোন শাখা প্রশাখা নাই যে শাখায় তার বিচরণ নাই। তিনি শুধু মহাকাব্য লেখেননি, এছাড়া সাহিত্যের প্রত্যেকটা শাখাতেই তিনি সার্থকতা পরিচয় দিয়েছেন। প্রভাত চৌধুরী, আমাদের বাংলা সাহিত্য ছিল মূলত সাধু ভাষার নির্ভর। সেই সাধু ভাষা থেকে বের করে এনে তিনি মুখের ভাষাকে সাহিত্যে রূপ দিয়েছেন। চলিত ভাষা যেটাকে আমরা বলি, এই চলিত ভাষার প্রবর্তক প্রমথ চৌধুরী। তিনি সবুজপত্র পত্রিকার মাধ্যমে এই ভাষাকে আরো বেশি ছড়িয়ে দিয়েছেন, এবং প্রমথ চৌধুরী যখন এই ভাষা প্রবর্তন করেছেন, তখন অন্যান্য রবীন্দ্রনাথ নিজেই সেটার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি তার সময়ের একজন বিখ্যাত কথা সাহিত্যিক, তিনি তার সাহিত্যে, বিশেষ করে উপন্যাস এবং গল্পে, বাংলা সাহিত্যের যে চলমান যে সমস্ত দৃশ্য, সেগুলো তিনি একদম নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন। আজকে বাংলা সাহিত্যে যে এখনকার সময়ে সবচেয়ে জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ, কেন? কারণ তিনি পাঠকের মন বুঝতে পারতেন, তিনি পাঠকের দৃষ্টিভঙ্গি বুঝেন, কোন ধরনের কথা, কোন ধরনের কাহিনী পাঠক পছন্দ করেন, সেই বিষয়গুলো তিনি তুলে এনেছেন, যে কারণে তিনি পাঠক সমাদৃত হয়েছেন। সেই সময়ে তার সময় যারা সাহিত্যিক ছিলেন, তার সময় যারা কথা সাহিত্যিক ছিলেন, তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মোহাম্মদ নজিবুর রহমান, সাহিত্য রত্ন বলা হয় যাকে। এই মোহাম্মদ নজিবুর রহমান, তিনি তিনি একদম সামাজিক বিষয় নিয়ে, আমাদের পারিবারিক জীবন কেন্দ্রিক বিষয় নিয়ে প্রথম উপন্যাস রচনা করেছিলেন, যেটা আনোয়ারা। হ্যাঁ, তারপরে জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যে এক মানে নিভৃতচারী এক কবি, যিনি নিজেকে আসলে মানে খুব কমই প্রকাশ করেছেন, আর যতটা প্রকাশ করেছেন আসলে ওইভাবে তাকে, তার জীবদ্দশায় তিনি মূল্যায়িত না হলেও, তার মৃত্যুর পরে তিনি বাংলা সাহিত্যে, আপনি যদি 5 জন লেখককে নির্বাচন করেন, তার মধ্যে একজন জীবনানন্দ দাশকে আপনাকে রাখতে হবে। তো তিনি বাংলা কবিতাকে যতটা ঊর্ধ্বে তুলেছেন, সেটা আমাদের জন্য অনেক গৌরবের। এই জন্য জীবনানন্দ দাশ সম্পর্কে আমাদের কোশ্চেন আসবেই আসবে। কাজী নজরুল ইসলাম বলার অপেক্ষা রাখেন, আমাদের জাতীয় কবি, যিনি আমাদের শুধু শুধু আমাদের সুকুমার ব্যক্তির বিনোদনের তিনি শুধু কবি না, তিনি আমাদের জাতীয় কবি। আমাদের জাতীয় যে চেতনা, সেই চেতনার সাথে তার লেখালেখি, তার দৃষ্টিভঙ্গি, তার তার প্রকাশটা মিলে, এবং আমাদের বিভিন্ন জাতীয় জীবনে যে সমস্ত বড় বড় আন্দোলন হয়েছে, তার লেখালেখিগুলো, তার গান, তার কবিতা, তার এই উপন্যাস, নাটক যেটাই বলেন, এগুলো বিশেষ করে কবিতা এবং গান আমাদের আন্দোলনের সাথে একদম জীবন্ত ভাবে এটা সহযোগিতা করেছে। যে কারণে নজরুলের উপন্যাস সম্পর্কে জানতে হবে, কবিতা, গান, নাটক যা আছে সবকিছু আমরা শিখব। ফররুখ আহমেদ, ফররুখ আহমদ ফররুখ আহমদ মুসলিম রেনেসার কবি, মুসলিম পুনর্জাগরণবাদী কবি, ইসলামী স্বাতন্ত্র্যবাদের কবি। ফররুখ আহমেদ মূলত এই যে পিছিয়ে পড়া যে
মুসলিম জাতি মুসলিম জাতিকে তিনি কি করতে চেয়েছেন, সামনে এগিয়ে নিতে চেয়েছেন। যে সময় মুসলমানরা মানে শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়ছিল, সেই সময় তিনি তার সেই আহ সাত সাগরের কি বলে মাঝি, সেই কাব্যগ্রন্থে যে কবিতাগুলো তিনি রচনা করেছেন, পাঞ্জেরি, লাশ, আওলাদ, সিনবাদ, দরিয়ার শেষ রাত্রি, এই কবিতাগুলোর মধ্যে মাধ্যমে তিনি মুসলমানদের মধ্যে একটা নব জাগরণ বা রেনেসার জন্ম দিতে চেয়েছিলেন। এই জন্য তাকে বলা হয় মুসলিম রেনেসার কবি। জসিমউদ্দিন জসিমউদ্দিন পল্লীর জীবন গাথা, পল্লীর মানুষের, সহজ সরল সাধারণ মানুষের যে জীবন চিত্র, তাদের যে দৈনন্দিন জীবনের সাধারণ স্বাভাবিক যে প্রকাশ, সেই প্রকাশটা, পল্লীর জীবন কেন্দ্রিক যে প্রকাশটা, এটা আমাদের জসিমউদ্দিন নিখুঁত ভাবে তার কবিতায় তুলে ধরেছেন। এই জন্য অন্যরা পল্লীকে নিয়ে লেখালেখি করলেও তিনি একমাত্র কবি যিনি পল্লীকে নিয়ে শুধু লিখেছেন। তার কবিতার বিষয়বস্তু বস্তু কেবলই পল্লী, কেবলই গ্রাম। তো তার এই লেখালেখিগুলো আমাদের আমাদের বাংলার সাহিত্যকে সমৃদ্ধ করেছে। এই জন্য জসিমউদ্দিন সম্পর্কে আমাদের জানতে। তো আমাদের এই যে পার্ট ওয়ান, হ্যাঁ, এখান থেকে আমাদের তাহলে টোটাল কত কোশ্চেন পাবো আমরা? টোটাল 50 কোশ্চেন পাবো। ঠিক আছে। আচ্ছা, এবারে আসেন। আমাদের এরপরে আছে পার্ট টু। পার্ট টু, দেখেন পার্ট টু তে আছে আহ বাংলা ভাষা ও সাহিত্য, সেখানে কাব্য থেকে আমাদের 10 নম্বরের কোশ্চেন থাকবে। সেই 10 নম্বরের কোশ্চেনের মধ্যে আমাদের দেখেন মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা বলেছি, তার কাব্যগুলোর মধ্যে কি কোন কাব্যগুলো ইম্পর্টেন্ট। তার কাব্যগুলোর মধ্যে মহাকাব্য আছে, মেঘনাদ বধ মহাকাব্য সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে তার আহ অমিত্রাক্ষর ছন্দে রচিত কাব্য কি তিলোত্তমা সম্ভব, সেটা সম্পর্কে জানতে হবে। তারপরে পদ্মাবতী, যেটা পদ্মাবতী সম্পর্কে একটা নাটক। তারপরে তার কাব্যগুলোর মধ্যে আমাদের আমাদের জানতে হবে বীরাঙ্গনা, বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। তারপরে চতুর্দশপদী কবিতাবলী, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আচ্ছা, তারপরে বিহারীলাল চক্রবর্তী, যাকে কি বলা হয়, আধুনিক গীতি কবিতার জনক বলা হয়, ভোরের পাখি বলা হয়েছে তাকে। তার যে গীতি কাব্যগুলো, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে কায়কোবাদ, কায়কোবাদের যে কাব্য, মহাকাব্য এখানে কিন্তু আলাদা বলে নাই, সুতরাং এখানে মহাকাব্য আসবে। কায়কোবাদের মহাশ্মশান মহাকাব্য, তারপরে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ মহাকাব্য, আর রবীন্দ্রনাথের যে কাব্যগ্রন্থ, বাংলা সাহিত্যে কাব্যগ্রন্থ রচনায় চ্যাম্পিয়ন হয়েছেন শামসুর রহমান। সবচেয়ে বেশি 65টা কাব্যগ্রন্থ রচনা করেছেন। আর এই 65কে উল্টে দিলে কত হয়? 56টা কাব্যগ্রন্থ রচনা করে রানার্স আপ হয়েছেন রবীন্দ্রনাথ। সুতরাং রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে নজরুলের কাব্যগ্রন্থ আছে, জীবনানন্দ দাশ আছে,
জসিমউদ্দিন, এখানে জসিমউদ্দিন মানানটা ভুল হয়েছে। আচ্ছা, তারপরে গদ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিম, শরৎচন্দ্র, মীর মশাররফ এবং প্রমথ চৌধুরীর গদ্যগ্রন্থ, সেখান থেকে আমাদের থাকবে 10 নম্বর। নাটকের মধ্যে দীনবন্ধু মিত্র, মীর মশাররফ এবং রবীন্দ্রনাথ তিনজনের নাটক। তো তিনজনের নাটক, দীনবন্ধু মিত্রের নাটকের মধ্যে আহ তার নীল দর্পণ নাটকটা সবচেয়ে বিখ্যাত। এছাড়া তার যে আহ নাটকগুলো রয়েছে, যে নবীন তপস্বিনী, তারপরে আহ জামাই বাড়ি, কমলে, কামিনী, লীলাবতী, সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ি, এই নাটকগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। মীর মশাররফ হোসেনের 4টা নাটক আমরা পেয়েছি। একটা হলো জমিদার দর্পণ, তারপরে আহ উম, একটা হলো বিহুলা গীতাভিনয়, টালা অভিনয়, তারপরে জমিদার দর্পণ, আর একটা কি আছে বলেন? আহ, কি কুমারী, বসন্ত কুমারী, বসন্ত কুমারী, এই নাটকগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আচ্ছা, এরপরে 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 কি আছে? এই ব্যাকরণের যে বিষয়গুলো আমাদের আহ, আছে এখানে, যুক্তাক্ষর গঠন। যুক্তাক্ষর গঠন এখানে কি আছে, যেমন এখানে কোন কোন বর্ণ যুক্ত হয়ে আছে, তারপরে এর মধ্যে কোন কোন বর্ণ যুক্ত হয়ে আছে, এই যুক্ত বর্ণগুলো গঠন সম্পর্কে আমাদের জানতে হবে। নত্যবিধান, সত্যবিধান। নত্যবিধান মূর্ধন্য ণ সংক্রান্ত যে বিধিবিধান এবং মূর্ধন্য ষ সংক্রান্ত যে বিধিবিধান, এগুলো আমাদের জানতে হবে। অর্থাৎ আহ নত্যবিধান আর সত্যবিধান এটা কোন শব্দের জন্য? তৎসম শব্দে। এই নত্যবিধান সত্যবিধানের যে নিয়ম, সেগুলো আমাদের জানতে হবে। তারপরে প্রমিত বাংলা বানানের নিয়ম। বাংলা একাডেমি, একাডেমি বানানটা ভুল করেছে, একাডেমি রসইকার হবে। বাংলা একাডেমি প্রণীত যে বাংলা বানানের নিয়ম, এই নিয়মগুলো আমাদের জানতে হবে। বাক্য গঠন, বাক্য গঠন, তারপরে বাংলা বাক্য গঠনে ইংরেজি রীতির প্রভাব, হ্যাঁ, তারপরে বাক্য বানানের শুদ্ধাশুদ্ধি, যেটা আহ, অপপ্রয়োগ রয়েছে, তারপরে চলিত রীতির নিয়মাবলী, বাংলা ভাষার শব্দ সম্ভার, শব্দ গঠনের বৈশিষ্ট্য, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, শব্দের বানান এবং উচ্চারণ। এই হলো আমাদের এখান থেকে 10 নম্বর থাকবে। আর বাকি আছে কি, অনুচ্ছেদ। অনুচ্ছেদ এখান থেকে 5, সাধু, চলিত এবং আঞ্চলিক যে ভাষারীতি সেখান থেকে 5, এই হলো 10। তাহলে 10, 20, 30, 40, আর ওখানে আছে কত, 50। আহ কবিতায়, কবিতায় বা পদ্যে 10 কি 50। এই হলো আমাদের বাংলা, যারা সাবজেক্টিভ বাংলা, এগুলো আপনারা পড়েছেন। কিন্তু আহ, বাংলা আপনারা যেভাবে পড়েছেন একাডেমিক লাইফে, অনেক সময় পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা করেছেন, যে যেখানে শুধু পরীক্ষা ইম্পর্টেন্ট কোনগুলো সেই হিসেবে পড়েছেন। বাট এখানে আপনাকে যে টপিকগুলো থেকে কোশ্চেন, মানে টপিকগুলো উল্লেখ করা হয়েছে, সেখান থেকে আপনাদের একটু দেখা যাচ্ছে যে যে কোশ্চেন গুলো পড়তে হবে একাডেমিক পরীক্ষায়, ওইগুলো হয়তো পড়তে হয় নাই। তো এই কারণে আপনাদের টোটাল একটা আহ, মানে কমপ্লিট একটা প্রিপারেশন লাগবে এবং আত্মবিশ্বাসপূর্ণ একটা প্রস্তুতি লাগবে। সেই প্রস্তুতির জন্য ক্যারিয়ার এইড আছে আপনাদের পাশে, যেভাবে এই 2 মাসের মধ্যে আপনাদের প্রস্তুতিকে শানিত করার জন্য আহ এখানে সাবজেক্টিভ হিসাবে বেশ মানে যেখানে যে সাবজেক্ট গুলো উল্লেখ করা আছে, বিশেষ করে আহ, বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, অর্থনীতি, ইতিহাস, হ্যাঁ, তারপরে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, গণিত, তারপরে হিসাব বিজ্ঞান, এই সাবজেক্ট গুলো আপনারা এখানে সাবজেক্ট হিসাবে আপনাদের আলাদা কোর্স থাকবে। সেক্ষেত্রে আপনাদের পূর্ণাঙ্গ একটা প্রস্তুতির ব্যবস্থা নেওয়া হবে। তো আজকে আহ, এই ছিল আমাদের একটু ধারণা দিলাম। বাকি কথা আমরা ক্লাসে বলবো এবং এই সময়ের মধ্যে, এই স্বল্প সময়ের মধ্যে আপনার প্রস্তুতিকে সম্পূর্ণ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। আশা করি পাশে থাকবেন, মানে আপনার সহযোগিতার জন্য এগিয়ে আসবেন। আমরা পুরোপুরি আপনাকে আহ, প্রস্তুত করতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। তো যারা আছেন, কোনো কোশ্চেন থাকলে বলেন।
তো এই পর্যন্তই। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভর্তি বিষয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমাদের যে পেজ আছে সেই পেজে নক দিবেন। নাম্বার আছে, নাম্বারে নক দিবেন। তো সবাইকে আজকের মতো শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।